অ্যাডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে আজও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে আইনজীবীদের বিক্ষোভ, কর্মবিরতি। সংঘর্ষের ঘটনায় ৩ মামলা। হত্যার সাথে জড়িত তাদের পক্ষে কেউ ওকালতনামা দিবে না এবং তাদের পক্ষে কেউ দাঁড়াবে না। কোতোয়ালি থানা থেকে মাত্র ২০ কদম পিছনে একজন আইনজীবীর হত্যা হয়েছে। এখনো কেন চিহ্নিত আসামি গ্রেফতারকৃত হয়নি? আইনজীবী হত্যার ঘটনায় সরকারের পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট। বহিষ্কৃত চিন্ময়ের দায় নেবে না স্কট। সুস্পষ্ট অভিযোগ থাকায় গ্রেফতার জানালেন উপদেষ্টা। দেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের। বিভাজন না করে ঐক্যবদ্ধভাবে তরুণদের এগিয়ে যাওয়ার পরামর্শ ফখরুলের। মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না, আগামী দিনে প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে। এমন কোন হঠকারিতা করব না যে হঠকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক। জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান আমিরের। হাসনাত সার্জিসের গাড়িতে ধাক্কা উদ্দেশ্যপ্রণোদিত বলছেন বৈষম্য বিরোধী নেতারা। ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। রাজনৈতিক দলের নেতাকর্মী আমরা পরবর্তীতে খবর পেয়েছি তারা এখানে ইন্ধন জুগিয়েছে। আমাদেরকে জানানো হয়েছে আপনারা কয়েকজন মূল মেইন টার্গেটে আছেন, আপনাদেরকে সরিয়ে দেওয়া হবে। ফ্যাসিবাদকে হটানোর জন্য যে লড়াইটা, সেটা যখন এইসব সিলি ম্যাটারের জন্য ভেস্তে যাবে আমি মনে করি না। টাকা ছাপিয়ে দুর্বল ৬ ব্যাংককে 22,500 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার থেকে স্বাভাবিক হবে লেনদেনের আশা গভর্নরের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। চট্টগ্রাম আদালতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। ৭৪টি আদালতে কোনো কার্যক্রমে অংশ নেননি তারা। হত্যাকাণ্ড ও তাণ্ডবে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আইনজীবীরা। পূর্ব ঘোষিত কর্মবিরতির অংশ হিসেবে দিনভর চট্টগ্রাম আদালতের কোনো কার্যক্রমে অংশ নেননি আইনজীবীরা। স্বাভাবিক যেগুলো এজলাস বসবে না, আইনজীবীরা কোনো মামলা শুনানি করবে না। আদালতের যে জুডিশিয়াল কার্যক্রম আজকে হচ্ছে না। আজকে মামলার যে কার্যক্রমগুলো ছিল সেগুলো পরবর্তীতে অ্যাজ ইউজুয়ালি ডেট হয়ে যাবে, পরবর্তীতে এগুলো শুনানি চলবে। কুপিয়ে হত্যা করা এটি আদালত অঙ্গনের জন্য নয়, সারা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটা হুমকি। চট্টগ্রামের ৭৪টি আদালতে কোনো শুনানি হয়নি। বিচার প্রার্থীদের অনেকে আদালতে এসে ফিরে যান। আদালত বন্ধ, শুনানিও হবে না, তাই আমি ফিরে যাবো আর কি। জামিনের জন্য চেষ্টা করে এখনো পাচ্ছি না, সেটা যত দ্রুত শেষ হয়। কাগজপত্রগুলি জমা দিয়েছি, তারপরে দেখি যে কোনো লোকজন নাই, কোনো কার্যকলাপ নাই। জেলা আইনজীবী সমিতির পতাকা অর্ধনমিত রাখা হয়। কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান আইনজীবীরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে তাদের সাথে যোগ দেয় বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আলিফ ভাইয়ের হত্যার সাথে জড়িত তাদের পক্ষে কেউ ওকালতনামা দিবে না এবং তাদের পক্ষে কেউ দাঁড়াবে না। হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে, তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। কোতোয়ালি থানা থেকে মাত্র ২০ কদম পিছনে একজন আইনজীবীর হত্যা হয়েছে। এখনো কেন চিহ্নিত আসামি গ্রেফতারকৃত হয়নি? আদালত পাড়ার মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলা, ভাঙচুর, তাণ্ডবের জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেন আইনজীবী নেতারা। আমরা সবকিছু জানি, চিনি। যারা ঘটনার সাথে জড়িত আছেন, পুলিশ প্রশাসন এখন বসে আছেন, আপনাদেরকে হুঁশিয়ার করছি, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করুন। প্রশাসনকে বলি, যারাই এটার সাথে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাকে আইনের আওতায় আনা হোক এবং তাদের শাস্তি নিশ্চিত করা হোক। মঙ্গলবার সংঘর্ষের সময় সরকারি মুসলিম হাই স্কুলে হামলা, ভাঙচুর এবং আইনজীবী সাইফুল হত্যায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্কুলটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
শুধু চট্টগ্রাম নয়, সাইফুলকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার দাবিতে বরিশাল, নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২৯ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে ২৭ জনকে কারাগারে পাঠানো হয়। আটক আরও কয়েকজনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। পুলিশের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগে ৭৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৪০০ জনের বিরুদ্ধে ৩টি মামলা করেছে পুলিশ। এর মধ্যে কয়েকজন সাইফুল হত্যার ঘটনায় জড়িত বলে দাবি পুলিশের। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ। চট্টগ্রামে আইনজীবী হত্যার পর সরকারের নেয়া পদক্ষেপে সন্তুষ্ট দেশের উচ্চ আদালত। তবে ইসকন নিষিদ্ধ নিয়ে কোনো হস্তক্ষেপ করতে চান না বিচারপতিরা। মানুষের নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকারকে আরও সতর্ক ও কার্যকরী পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। এদিন আইনজীবী হত্যাকাণ্ডে এখন পর্যন্ত নেয়া সরকারের পদক্ষেপ উচ্চ আদালতকে অবহিত করে রাষ্ট্রপক্ষ। সকালে ইসকন নিষিদ্ধের আবেদনের উপর শুনানি হয় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে। আবেদনকারী আইনজীবী নিজের যুক্তি তুলে ধরেন। বুধবার আদালত জানতে চেয়েছিল কি কি পদক্ষেপ নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ সেগুলো তুলে ধরে। আদালত মামলা ও আসামির আটকের কথা শুনে সন্তুষ্টি প্রকাশ করেন। সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া সবগুলোই নেওয়া হচ্ছে। আজকে আমরা আদালতকে তাই জানিয়েছি। টোটাল 3টি মামলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে এবং ৭৬ জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। ধন্যবাদ চট্টগ্রামের লোকজনকে বা সবাইকে যে তারা যে পরিমাণ সহনশীলতা দেখিয়েছেন এবং এখনও দেখাচ্ছেন। বিদেশে যতই প্রোপাগান্ডা ছড়ানো হোক, আমরা সবাই জানি সত্যটা কী। পরে আইনজীবী মনিরুদ্দিন ইসকন নিষিদ্ধে ফের মৌখিক আবেদন জানান। আদালত বলেন, হত্যা এবং সাম্প্রতিক পরিস্থিতি সরকার ভালোভাবেই নিয়ন্ত্রণে নিয়েছে, আর কোনো সংগঠন নিষিদ্ধ করা সরকারের বিষয়। এ নিয়ে আদালত অগ্রিম কোনো পদক্ষেপ নেবে না। আদালত দুটি বিষয়ে সরকারকে নজরে রাখতে বলেছেন: দেশের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা। কোর্ট বলছে যে বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যতটুকু ধর্মের অনুসারী আছে, আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি। এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব ওনারা আমার বন্ধু, আমার ভাই, আমাদের ধর্মের বিধর্মী হতে পারে, কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি। কিন্তু ইসকনের মাধ্যমে ইন্ডিয়াতে প্রোপাগান্ডা বাস্তবায়ন করতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগ এবং উদ্বেগ এবং চিন্তার বিষয়। এদিকে বিচারাঙ্গনে আইনজীবীদের নিরাপত্তাহীনতা ইস্যুতে সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। দ্রুত ইসকন নিষিদ্ধ করে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান নেতারা। ইসকন এবং ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। ইভেন আমরা এটাও দেখেছি, ইসকনের একটা সমাবেশ হচ্ছে, সেখান থেকে জয় বাংলা বলে কিন্তু আপনার স্লোগান দেওয়া হচ্ছে। আইনজীবীদের সুরক্ষায় সরকারকে আরও জোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান আইনজীবীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নৈতিক স্খলনের জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছিল ইসকন। তার কার্যক্রমের দায় এই সংগঠনের নয়। সংবাদ সম্মেলনে কথা বলেছেন ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি বলেন, চিন্ময়ের কার্যক্রমকে ইসকনের সাথে জড়িয়ে অনেকে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। চট্টগ্রামে আইনজীবী হত্যায় ইসকন জড়িত নয় উল্লেখ করে জড়িতদের শাস্তি চেয়েছেন চারুচন্দ্র। আহ্বান জানিয়েছেন উস্কানিতে কান না দিয়ে দেশে শৃঙ্খলা বজায় রাখার। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হলে তৈরি হয় উত্তেজনা। উঠে আসে ইসকনের নাম। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নৃশংস হত্যার শিকার হলে সংগঠনটি নিষিদ্ধ করার দাবি তোলেন অনেকে। বৃহস্পতিবার স্বামীবাগ প্রধান শাখায় নিজেদের ব্যাখ্যা তুলে ধরে ইসকন। আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় শোক জানান নির্বাহী সদস্যরা, দাবি করেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকার অবশ্যই নিশ্চিত করবেন। বলা হয়, ইসকনের সদস্য থাকা অবস্থায় চিন্ময়ের বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল। অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং
তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করেছে, তখন তাকে আবারও আমরা একেবারে সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তারা অভিযোগ করেছিল যে আমাদের সাথে মিসবিহেভ হয়েছে। ওনাকে একটা টাইমলাইন আমরা বেঁধে দিয়েছিলাম যে এই সময়ের মধ্যে আপনাকে ওই মন্দির ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে, যাতে আমরা উইদাউট এনি ইনফ্লুয়েন্সে আমরা সেটা প্রপারলি ইনভেস্টিগেশন করতে পারি, কিন্তু তিনি আমাদেরকে কোঅপারেশন করেননি। চিন্ময়ের কার্যক্রমে সংগঠন কোনোভাবেই দায়ী নয় বলেও জানান ইসকনের সাধারণ সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস, চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। ইসকনের দাবি তাদের সঙ্গে সরকার বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। একটি দেশের নাম জড়িয়ে ইচ্ছাকৃতভাবে ইসকনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে বলেও অভিযোগ তাদের। ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন, তাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে। কোনো দেশের সরকারি ব্যবস্থাপনা বা কোনো রাজনৈতিক দলের সাথে তারা কোনোভাবেই সম্পৃক্ত নয়। সারা পৃথিবী তার অপারেশন আছে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও আমাদের মন্দির রয়েছে। কোনো ধরনের উস্কানিতে কান না দিয়ে দেশের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান ইসকনের নির্বাহী সদস্যরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ থাকার কারণেই গ্রেফতার করা হয়েছে। মামলা চলমান, এই বিষয়ে আদালত থেকেই সিদ্ধান্ত আসবে। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা রুখে দিয়েছে। আগামীতে যেন দেশে আর সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে সরকার কাজ করছে। এ সময় আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার কোনো ব্যক্তির অপরাধের সাথে পুরো সংস্থাকে জড়িয়ে ফেলছে না। সমন্বয়কদের উপর হামলার বিষয়ে তিনি বলেন, ব্যাপারটিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয়। তাদের নিরাপত্তার বিষয়টা আজকে আমাদের ক্যাবিনেটে রেইজ করা হয়েছে, ফ্ল্যাগ করা হয়েছে এবং তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটাও আলোচিত হয়েছে, কিন্তু এটার ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটা কি সরকার একেবারেই হালকাভাবে দেখছে না। স্বৈরাচার মুক্তির পর দেশ এখন গড়ার পালা, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভার্চুয়ালি যোগ দেন তিনি। দেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগানোর আহ্বান জানান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে মাঠ পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনারও আশ্বাস দেন তিনি। বিভিন্ন জেলার ধারাবাহিকতায় বৃহস্পতিবার লালমনিরহাটে অনুষ্ঠিত হয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, সামনে এখন নতুন করে গড়ার পালা। সেজন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে দেশের মাটি থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা হবে। আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় খেলাগুলোর জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে বিএনপি। যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়, এরকম 8-10টি খেলাকে আমরা বাছাই করব এবং বাছাই করার মাধ্যমে এই দেশের মানুষের ভেতর থেকে, দেশের সন্তানদের ভেতর থেকে আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব। ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী। তারা দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বহু ষড়যন্ত্র চলছে, আপনারা দেখেছেন গত কয়েকদিনে অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এটা হলো তাদের দ্বিতীয় প্রচেষ্টা। প্রথম চেষ্টা ফেল করেছে, দ্বিতীয় চেষ্টা ফেল করবে। ওদের 100 চেষ্টা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ ফেল করাবে। টুর্নামেন্টে রংপুর বিভাগের 10টি দল অংশ নেয়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
ইসকন নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি অবস্থায় তৈরি করতে চায় একটি পক্ষ, এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে গোটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়। পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত, সে লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য একটা নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই। জাতীয় ঐক্যের ব্যাপারে বিএনপির সাথে একমত জামায়াতে ইসলামী। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সমসাময়িক বিষয় নিয়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার শেষ এই কথা বলেন জামায়াত আমির। হিবিব যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে তার দল। বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে অস্থিরতা, সেই রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামে আইনজীবীকে হত্যা নিয়ে তৈরি হয় উত্তেজনা। সমসাময়িক এসব বিষয় নিয়ে আগের দিন বিএনপির পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন জামায়াতের একটি প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে জামায়াত আমির জানান, শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। এখানে কোনো দ্বিমত নাই, জাতীয় ঐক্য অবশ্যই থাকতে হবে। উদ্বেগ নিয়েই তো আমরা আলোচনা এখানে বসেছি। সেই উদ্বেগ ওই অর্থে নয় যে হায় হায় দেশ বলে গুল্লায় গেল, বিষয়টা তা না। বিষয় হচ্ছে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিভাবে নির্বাচনের দিকে এগোনো যায় তা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানান জামায়াত আমির। মিনিমাম সংস্কার যেগুলো দরকার, যেমন আমাদের 41 দফা দাবি আছে সংস্কারের, কিন্তু এই সরকারের জন্য আমরা 41 দফা দেইনি। আপনাদের মাধ্যমে আমরা মাত্র 10 দফা দিয়েছি, জাতির সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আমরা হ্যান্ডওভার দিয়েছি। আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার, এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। আগামী রমজান ঘিরে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে এখনই করণীয় ঠিক করার উপর জোর দেন জামায়াত আমির। আগামীতে রমজান মাস আসছে, এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 24 ঘন্টার মাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে আবারও গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। সংগঠনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ বলেছেন, সমন্বয়কদের গাড়িতে একের পর এক দুর্ঘটনা, নিছক দুর্ঘটনা ভাবার সুযোগ নেই। উদ্দেশ্য প্রণোদিত গাড়ি চাপা দেওয়ার চেষ্টা। এসব ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার সময় টোল প্লাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে বহন করা প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে প্রাইভেট কারের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আসলে বিষয়গুলো সন্দেহজনক ভাই, কারণ মাতুয়াইল একবার মারলো, তারপর গুলিস্তান একবার মারলো, গতকাল তো চিটাগাংয়ে বড় ঘটনা হইলই, তো এভাবে তো এগুলো সন্দেহজনক ভাই। এর আগে বুধবার আইনজীবী সাইফুলের দাফন শেষে লোহাগাড়া থেকে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। সে ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার দেখানো হয়েছে। থানার ওসি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ অভিযোগ করেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবেই হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। চট্টগ্রাম থেকে তারা যখন ঢাকায় ফিরছিল, একটি ট্রাক তাদের গাড়িবহরে হামলা করে। সেই ট্রাকটা হামলা করার সময় পাশের বাইকগুলা তাদেরকে প্রতিরোধ করতে চেষ্টা করে, সেই বাইকগুলাকে আঘাত করে তারপরে গিয়ে গাড়িতে আক্রমণ করে। কালকে রাতের রেস্ট নিয়ে সকালবেলা আবার রওনা হয়েছে, যাত্রাবাড়ি ব্রিজের উপর আবার আরেকটি ট্রাক হাসনাত আব্দুল্লাহ গাড়িতে আক্রমণ করেছে। আমাদেরকে জানানো হয়েছে আপনারা কয়েকজন মূল মেইন টার্গেটে আছেন, আপনাদেরকে সরিয়ে দেওয়া হবে। সিটি কলেজে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সমন্বয়করা নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। ষড়যন্ত্রকারীরা প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কাজে লাগাতে চাইছে, এতে ইন্ধন দিচ্ছে রাজনৈতিক দলগুলো। কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী আমরা পরবর্তীতে খবর পেয়েছি, তারা
এখানে ইন্ধন জুগিয়েছে, ছাত্রদের ভিতরে উস্কানি দিয়ে পরে পুরো কলেজ একটা সংঘাতে লেগে গিয়েছে। প্রত্যেকের আসলে স্বাধীনতার জন্য এই লড়াই, ফ্যাসিবাদকে হটানোর জন্য যে লড়াইটা, সেটা যখন এইসব সিলি ম্যাটারের জন্য ভেস্তে যাবে, আমি মনে করি না যে সিটি কলেজের স্টুডেন্ট, ঢাকা কলেজের স্টুডেন্ট আইডিয়াল, নূর মোহাম্মদ এরা এত বোকা, রোবেট পোলাবান এত বোকা। শিক্ষা প্রতিষ্ঠানের সম্প্রতি ও সহাবস্থান নিশ্চিতে শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন। আমরা একটা সংবিধান চাই, যে সংবিধান আর কখনো ফ্যাসিবাদ জন্ম দিবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, এই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনা, শেখ তাপস, পরশ ও নানক সহ সে সময়কার অপতথ্য দেয়া সাংবাদিকরা, যাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা নিহত হয়। বর্বর সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত কুশীলবদের বিচারের আওতায় আনতে দাবি জানিয়ে আসছিল শহীদ পরিবারের সদস্যরা। ফ্যাসিস্ট সরকার হাসিনার পতনের পর সেই আন্দোলন আরও জোরালো হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এই যে 57 জন দেশপ্রেমিক চৌক সেনা অফিসারকে শান্তভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা, তাদের দেশে ছিল, তারা যে কিছু করেছেন তা যাতে দেশবাসী না জানে, সেই জন্যে গত 15 বছর তৎকালীন গভর্নমেন্ট করেছে, যারা নিজেরাই খুনি। শেখ হাসিনা নিজে জড়িত, পার্সোনালি জড়িত। আপনারা কি জায়গা, টাকা, অনুদানের বিনিময়ে আপনাদের পরিবার, আমার জায়গায়, আমার মায়ের জায়গায়, আমার ছোট ভাইয়ের জায়গায় আপনার সন্তানটাকে রাখতে চান? শুধু প্রহসনের বিচারের জন্য না, প্রকৃত হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া আগামী বছর 25 ফেব্রুয়ারির আগেই দিনটিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পাঠ্যপুস্তকে সমস্ত দেশপ্রেমিক চৌকু সেনা নৃশংস হত্যার ঘটনা ও তার জীবনে পাঠ্য করতে হবে। আমরা এই 25 ফেব্রুয়ারিটিকে শহীদ সেনা দিবস হিসেবে দেখতে চাই। আগামী 25 ফেব্রুয়ারি 2025-এর পূর্বে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেখ। আপনাদের অফিসারদেরকে সেভ করতে গিয়ে আমার বাবা শহীদ হয়েছে, আমাদের প্রতি তো ওই দরদটা কেন মিডিয়া আমাদেরকে গুরুত্ব দেওয়া হয় না? পিলখানার হত্যার বিচারের জন্য যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় বা এড়ানোর চেষ্টা করে, আপনার মাথায় রাখেন যে ভবিষ্যতে জুলাই বিপ্লবের হত্যার বিচারও কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করতে পারে। সার্জিস ও হাসনাতকে যদি হত্যা চেষ্টা করা হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহত বিডিআর-এর মহাপরিচালক শাকিল আহমেদের ছেলে রাকিব আহমেদ ভুইয়া। যদি হত্যা চেষ্টাটা হয়ে থাকে, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব, আপনারা দ্রুত পদক্ষেপ নেন, আর যারা জড়িত আছে তাদের আইনের আওতায় নিয়ে আসেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। থ্যাংক ইউ। ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও গণমাধ্যমের উপর আক্রমণ নিয়ে কথা বলা দুর্ভাগ্যজনক, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোনো মূল্যে সংবাদপত্র ও ভোটের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আর নওয়াব নেতৃবৃন্দ বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর নির্ভর করছে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ। সাম্প্রতিককালে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর একটি হোটেলে আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে নোয়াব। আওয়ামী লীগের অপোজিটে বিএনপি ও একই সরকার, কয়েনের এপার ওপার, এই কথাগুলি আমাদেরকে অনেক ব্যথিত করেছে। যেখানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বলেন স্বাধীন গণমাধ্যমের উপর আক্রমণ ফ্যাসিস্টদের পথই অনুসরণ করে। যথাযথ ভূমিকা যথাসময় না রাখতে পারি। সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সময়ে যে কোনো নৈরাজ্য জাতির জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে। মাঝে মাঝে হঠাৎ করে কিছু কাজ হয় যেটা আমরা রাজনীতিকরণের দিকে নিয়ে যায়। এটা আমাদের সকলের অত্যন্ত সচেতন ভাবে আপনার পরিহার করা দরকার। নির্বাচিত সরকারই হচ্ছে যে কোনো সরকারের চেয়ে ভালো, সে যেই হোক, যেই আসুক, কিন্তু আমি সেটাকে ঠিক করে দেবো, আমি সেটাকে নিয়ন্ত্রণ করবো,
গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করবো, এইভাবে আমি ঠিক বিশ্বাস করতে বা ভাবতে রাজি নই। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন। দেশের কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রয়েছে তা বাস্তবায়নের সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। বলা যায় সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরই নির্ভর করছে আমাদের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা সংবাদপত্র সম্পূর্ণভাবে সেই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য সেই গণতান্ত্রিকরণের যে প্রক্রিয়া সেটার সঙ্গে থাকব। আমরা আপনাদের মত প্রকাশ করব, আবার আপনাদের সমালোচনাও করব। বিকজ সমালোচনা করতে দেয় নাই বলে আমি মনে করি হাসিনা সরকারের পতন হয়েছে। কর্মসূচির নামে পত্রিকা অফিস ঘেরাও বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে নেতৃবৃন্দ এমন তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কোনো যুক্তিতে এই ধরনের তৎপরতাকে বরদাস্ত করা, গ্রহণ করবার কোনো সুযোগ নেই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। টাকা ছাপিয়ে দুর্বল 6 ব্যাংককে 22,500 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এসব ব্যাংকের শাখা থেকে আগামী রোববার স্বাভাবিক নিয়মে টাকা পাবেন গ্রাহকরা। প্রয়োজনে আরও টাকা দেওয়া হবে বলেও জানান গভর্নর। বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। একই সাথে টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে আসার কথাও জানান তিনি। বলেছি যে ইন্টারব্যাংক মার্কেট থেকে আমাদের গ্যারান্টির বিনিময়ে ওই ব্যাংকগুলোকে যেন তারল্য দেওয়া হয়। আমরা নতুন কোনো টাকা ছাপাবো না তাদের জন্য। এই প্রতিশ্রুতি রাখতে পারলেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর। টাকা ছাপিয়েই দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দিলেন তিনি। এখন পর্যন্ত 6 ব্যাংকে দেয়া হয়েছে 22,500 কোটি টাকা। গভর্নর বলেন, এর মাধ্যমে গ্রাহকের আমানতের সুরক্ষার নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকটে থাকা প্রতিটি ব্যাংকের পাশে দাঁড়াবে কেন্দ্রীয় ব্যাংক। তাই আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত টাকা না তোলার আহ্বান জানান তিনি। ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে। প্রয়োজনে আরও দেওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার ডিপোজিটারদের ইন্টারেস্ট পুরোপুরিভাবে দেখবে। তারল্য সংকট সৃষ্টি হয়, আমরা পুরোপুরিভাবে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছি এবং সেখানে তারল্য সহযোগিতা আমরা দিচ্ছি। গভর্নর জানান, টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এসেছেন তিনি, তবে পুরোপুরি নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। আমি একটা কথা বলেছিলাম, টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেবো, আরেক হাতে লিকুইডিটি উইথড্র করবো। সামগ্রিকভাবে অর্থনৈতিক ভারসাম্যটা থাকে, লিকুইডিটিটা ঠিক থাকে, আমাদের যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য যে আমাদের যে প্রচেষ্টা, সেটা থেকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না। গভর্নর বলেন, বন্ধ হয়েছে ব্যাংকিং খাতে সব ধরনের অনিয়ম। এখন কোনো ব্যাংক থেকেই তহবিল সরিয়ে নেওয়া হচ্ছে না। খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তনের বিষয়ে গভর্নর বলেন, আর্থিক খাত সুসংগঠিত করতেই এই উদ্যোগ। খেলাপি ঋণ কম দেখানোর কোনো ইচ্ছা নেই তার। আমার কোনো ইচ্ছা নাই নন পারফর্মিং লোনকে কমিয়ে রাখা। আমি জানি নন পারফর্মিং লোন 9 থেকে বেড়ে এখন 12.5 হয়েছে। এটা কোথায় যাবে? হয়তো 25-এ যাবে। আমার কিছু করার নাই সেখানে। যেটা আসল চিত্র আমরা সেখানেই নিয়ে যাব। তারপরে আমরা দেখব যে এখান থেকে আমরা কতখানি নিচে নামতে পারি। কোনো অনিয়মের সাথে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান গভর্নর। রেগুলেশন যখনই দেওয়া হবে সেটা এনফোর্স করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জনগণ আর্থিক স্বস্তি না পেলে কোনো সংস্কার উদ্যোগই কাজে আসবে না। তাই দ্রুত সরকারকে আগামীর কর্মপরিকল্পনা স্পষ্ট করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার প্রশ্ন, দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ কেন বাজেয়াপ্ত হচ্ছে না? অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে এক সেমিনারে বলা হয়, আগামী 6 মাস দেশের অর্থনীতির জন্য খুবই স্পর্শকাতর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে দ্রুত রিজার্ভ না বাড়ানো গেলে সংকট বাড়বে। করোনা সংক্রমণের পর 10% উপরে মূল্যস্ফীতি দেখেছে বিশ্বের 70টি দেশ। তবে সঠিক নীতি গ্রহণের পর 49টি দেশ বেরিয়ে এলেও সেই তালিকায় নেই বাংলাদেশের নাম। এখনও খাদ্য মূল্যস্ফীতি 12 ভাগের বেশি।
বৃহস্পতিবার সকালে পল্টনের ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে ঘুরে ফিরে সামনে আসে মূল্যস্ফীতি এবং ব্যাংক খাত সংস্কারের নানা দিক। বলা হয়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করছে উচ্চ মূল্যস্ফীতি। আগামী 6 মাসে যদি রিজার্ভের স্বস্তি না আসে, তবে অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। রিজার্ভ কমে গিয়েছে এবং আমার ইনফ্লেশন অনেক বেশি বেড়ে গিয়েছে। এই জন্যেই ভালো পলিসি মেকিং করতে হলে হয় কি, ইনফ্লেশনটাকে আগে ট্যাকেল করতে হয়। ওই যে ইনফ্লেশন তো 2 বছর আগে শুরু হয়েছে, তখন ওরা ওটা ট্যাকেল করেন নাই, উল্টা আরও যে রিজার্ভ ছিল সেটা ওনারা বাইরে মার্কেটে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছেন। এটা একটা ম্যাসিভ পলিসি ফেলিয়ার ছিল। আমাদের কিন্তু অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীকে সাপোর্টটা কিন্তু দিতে হবে। স্বজনপ্রীতি দুর্নীতির মাধ্যমে দেশের আর্থিক খাত থেকে আত্মসাৎ হয়েছে শত শত কোটি টাকা। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, বাজেয়াপ্ত করে লুণ্ঠিত সম্পদ জনগণের কাছে ফিরে দিতে হবে, জানাতে হবে কর্মপরিকল্পনা। দুর্নীতি, লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? এই সম্পদ কোথায় গেল? এই সম্পদ কেন সরকারের অধিগ্রহণে আসলো না? দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে, সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হলো? আর্থিক স্বস্তি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কাজে আসবে না কোনো সংস্কার উদ্যোগ। জানানো হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্যাংক খাতে স্বচ্ছতা, রাজস্ব আহরণ এখনও সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। আর্থিক স্বস্তি এবং নিরাপত্তা, এই দুটোকে যদি না ঠিক করা যায়, তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশায় কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। এবং সেই সংস্কারের উচ্চাশায় পৌঁছাতে না পারলে পরে আমরা নির্বাচনের যে চরম লক্ষ্যকে নিয়ে আসছি, সেটার ক্ষেত্রেও বড় ধরনের বিভ্রান্তি বা সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যাবে। আগামী রবিবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে অর্থনৈতিক শ্বেতপত্র প্রতিবেদন। বাজেট স্ক্রিপ্ট সেটা যাতে একটু আগে দেওয়া হয় ড্রাফট ফর্মে, সিটিজেন বাজেটটাকে আরো কিভাবে ইনফরমেটিভ এবং নন টেকনিক্যাল ওয়েতে জনগণের জন্য দেওয়া যায়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের সময় যেমন জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, জুলাই বিপ্লবেও জনগণের মধ্যে তেমন ঐক্য তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, দেশের সংবিধানের জন্য বিগত সরকার দানব হয়ে উঠেছিল। দুপুরে রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, দেশের শাসন ব্যবস্থা ও সংবিধান সংস্কার করতে হবে, এছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ সময় সংবিধান সংস্কারে কিছু দাবি পেশ করেন তিনি। বলেন, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছে, তা আবারও ফেরত আনতে হবে। রাজনৈতিক দল ও সরকার প্রধান যেন এক ব্যক্তি না হয়ে সে বিষয়েও ব্যবস্থা নিতে হবে। জিএম কাদের বলেন, গণভোট ছাড়া কোনো সংবিধান সংশোধন সম্ভব নয়, তবে বিগত সরকার গণভোট ছাড়াই সংবিধানে পরিবর্তন আনে। আগামীতে যেন এমনটা না হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে বলেও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। আমাদের সংবিধান দানব সৃষ্টি করছে এবং আমাদের রাজনীতিবিদরা, আমাদের লজ্জার বিষয় হলো আমরা এটাকে গণমুখী না করে অন্যান্য দেশে গণমুখী করা হয়, আমরা কেন্দ্রীভূত করেছি। যখনই সরকারে গেছি, সরকারের ক্ষমতা বাড়িয়েছি, সরকারের প্রধানের ক্ষমতা বাড়িয়েছি, সেটার থেকে বিভিন্নভাবে ফায়দা লোটার চেষ্টা করেছি। এই কারণেই সংবিধান সংশোধনের প্রশ্ন আসছে।